প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 5, যার শিরোনাম প্রোগ্রামিং ভাষা থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনার শুরুতেই আমি একটি এখানে ছক উপস্থাপন করেছি, তোমরা একটু ছকটি দেখে নাও। এখানে ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু লেখা আছে। লেখাগুলি হলো কমেন্টস, ইনক্লুড, হেডার ফাইল, গ্লোবাল ডেফিনিশন, মেইন ফাংশন, ভেরিয়েবলস, স্টেটমেন্ট ফাংশন, সাবপ্রোগ্রাম ভেরিয়েবল, স্টেটমেন্ট ফাংশন। অর্থাৎ এখানে কিছু শব্দ ধারাবাহিক উইথ সিকোয়েন্স লেখা আছে। তো এই উইথ সিকোয়েন্স যে ডিজাইনটা করা আছে তা দিয়ে আমরা কি বুঝতে পারছি, তার আলোকেই আমরা আজকের আলোচনার বিষয়টি জেনে নিব। তো আমরা দেখতে পাচ্ছি আজকের আলোচনার বিষয় হলো সি প্রোগ্রামের গঠন ও স্টেটমেন্ট। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারবো সি ভাষার প্রোগ্রামের গঠন এবং সি ভাষার প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহ। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সকলেই কথাগুলি শোনার জন্য এবং বোঝার জন্য। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সি প্রোগ্রামের গঠন। আমরা গত ক্লাসে সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি। তো এখানে সি প্রোগ্রামের গঠন সম্পর্কে আজকে আমরা জানবো, কিভাবে আমি প্রোগ্রাম লিখব সেই বিষয়ে। এখানে একটি কথা বলা আছে, সি প্রোগ্রামে এক বা একাধিক ফাংশন সমন্বয়ে গঠিত হয়। এই যে এক বা একাধিক ফাংশনটা নিয়ে আমরা ডিটেইলস জানবো, যার মধ্যে মূল এবং অত্যাবশ্যক কমন ফাংশন হচ্ছে মেইন ফাংশন। এটাকে কম্পালসারি ফাংশনও বলা হয়। এই মেইন ফাংশন নির্বাহের মাধ্যমেই পুরো প্রোগ্রাম নির্বাহ শুরু হয়। আমরা এখানে একটা মেইন ফাংশন লেখা দেখতে পাচ্ছি, এই মেইন ফাংশন হচ্ছে এটা। তারপরে আমরা শুরুতেই যে লেখাটা আছে কমেন্টস নিয়ে আলোচনা করব শুরুতেই। তো কমেন্টস যে বিষয়টা, সি প্রোগ্রামের শুরুতে এই ঐচ্ছিক অংশে কোনো মন্তব্য লেখা হয়, এটা অতিরিক্ত। এই কমেন্টস অংশটা অতিরিক্ত, বাধ্যতামূলক না। এখানে আমরা কোনো মন্তব্য লিখে থাকি, প্রোগ্রামের মধ্যে যে কমেন্ট দেওয়া হয় তাকে অবশ্যই এই যে স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ এর মাঝখানে আমরা লিখব। প্রোগ্রামের একটি কমেন্টের মধ্যে আরেকটি কমেন্ট দেওয়া যায় না। এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাচ্ছি, এই যে স্টার স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ দিয়েছি, এখানে এক বা একাধিক লাইন এর কমেন্ট লেখার জন্য এই কাঠামোটা ব্যবহার করা হয়। যদি আমাদের প্রোগ্রামে কখনো এক লাইনের কোনো মন্তব্য লেখা হয়, তাহলে আমরা দুইটা স্ল্যাশ দিয়ে এদিকে মন্তব্য লিখব। ঠিক আছে? তো আমরা এই বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করব এবং বুঝতে পারার চেষ্টা করব। সি প্রোগ্রামের গঠনের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেগুলো আমরা আবার বাকিগুলি দেখছি এখানে। তারপরে বলছে হ্যাশ ইনক্লুড হেডার ফাইল। এই যে হ্যাশ ইনক্লুড হেডার ফাইল সম্পর্কে আমরা জানবো, আবশ্যিক অংশ। সকল প্রোগ্রামের শুরুতে আমরা লিখে থাকি হ্যাশ ইনক্লুড প্রি প্রসেসর ডিরেক্টিভ ব্যবহার করে হেডার ফাইল সি প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হয়। এটা সব প্রোগ্রামের শুরুতে দেওয়া বাধ্যতামূলক, দিতে হয়। তারপরে গ্লোবাল ডেফিনিশন, ঐচ্ছিক অংশে গ্লোবাল চলক বা ধ্রুবক ঘোষণা করা হয়, যা মূল প্রোগ্রাম সহ সাব প্রোগ্রামে ব্যবহার করা হয়। মেইন ফাংশন, বাধ্যতামূলক ফাংশন, কম্পালসারি ফাংশন, সব প্রোগ্রামে এটা থাকবে। সি ভাষার প্রোগ্রামে মেইন নামে একটি আবশ্যিক ফাংশন লিখতে হয়। ফাংশনের মধ্যে যে স্টেটমেন্ট থাকে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে রাখতে হয়। আমরা বলেছি, অতীতেও বলেছি, প্রোগ্রামে একটি বাধ্যতামূলক কমন ফাংশন হচ্ছে মেইন ফাংশন। ঠিক আছে? আর এই ফাংশনের মধ্যে যে স্টেটমেন্টগুলি থাকবে সেগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে রাখবো। মেইন ফাংশন স্বয়ংক্রিয়ভাবে এখানে কথাটা আমরা একটু কারেকশন করে নিই, এটা ঠিক হয়ে গেছে। স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এবং প্রয়োজনে এক বা একাধিক ফাংশন বা সাব প্রোগ্রাম নিয়ন্ত্রণ করে। প্রতি স্টেটমেন্ট এর শেষে সেমিকোলন দিতে হয়। এটা তোমাদের এমসিকিউতে কাজে লাগবে। সাব প্রোগ্রামস, ব্যবহারকারী প্রয়োজনে ঐচ্ছিক সাব প্রোগ্রাম তৈরি করতে পারে। মেইন ফাংশন যে কোনো সাব প্রোগ্রাম যতবার দরকার ততবার কল করে। ঠিক আছে? তারপরে আমরা জানবো চলক সম্পর্কে। এখানে ভেরিয়েবল বা চলক খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ সি প্রোগ্রামের মধ্যে।
আমরা এই চলক নিয়ে জানতে প্রথম চলকের সংজ্ঞাটা জানবো। চলক কি? সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যা সবসময় পরিবর্তন হয়। ইহা প্রোগ্রামে উল্লেখ করে দেওয়া যায় অথবা প্রোগ্রাম নির্বাহের সময় দেওয়া যায়। ঠিক আছে, এসব মানকে চলক বা ভেরিয়েবল বলে। মুখস্থ করতে হবে। চলকের দুই প্রকার। ডিক্লারেশনের উপর ভিত্তি করে চলক দুই ধরনের, যেমন স্থানীয় বা লোকাল চলক। স্থানীয় বা লোকাল চলক সি প্রোগ্রামে কোনো ফাংশনের মধ্যে ইহা ঘোষণা করা হয়, ফলে উক্ত ফাংশনের বাইরে তা ব্যবহার করা যায় না। ভিন্ন ভিন্ন ফাংশনে একই নামের লোকাল ভেরিয়েবল থাকতে পারে। দুই নম্বরটা হচ্ছে সার্বজনীন বা গ্লোবাল ভেরিয়েবল। সব ফাংশনের বাইরে সি প্রোগ্রামের শুরুতে সাধারণত এই গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করা হয়, ফলে সব ফাংশনের মধ্যে তা ব্যবহার করা যায়। সব ফাংশনে একই নামে গ্লোবাল ভেরিয়েবল ব্যবহৃত হয়। আমাদের এখানে একটা এমসিকিউ কি? চলক এর প্রকারভেদ। ঠিক আছে, চলক এর প্রকারভেদ, এটা আমরা মুখস্থ করব। দুই প্রকার। ঠিক আছে, এটা আমরা মুখস্থ করব। তারপর একটা পার্থক্য আমরা দেখে নিব লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য আমরা দেখে নিই। এখানে বলছে লোকাল ভেরিয়েবল যে ফাংশনে ঘোষিত হয় তা শুধু ওই ফাংশনেরই কাজ করে, আর গ্লোবাল সর্বত্র কাজ করে। কোনো ফাংশনের ভেতরে ইহা ঘোষণা করা হয়, ঠিক আছে, আর যে কোনো ফাংশনের বাইরে ইহা ঘোষণা করা হয়, মানে কি গ্লোবাল ভেরিয়েবল। ফাংশন কল করার সময় লোকাল ভেরিয়েবলের মান ধরে রাখতে পারে না, তারপর গ্লোবাল ভেরিয়েবল মান ধরে রাখতে পারে। ঠিক আছে, এক ফাংশনের লোকাল চলক অন্য ফাংশনে কার্যকর নয়। একই ডেটার ক্ষেত্রে অনেক ফাংশনে গ্লোবাল ভেরিয়েবল কার্যকর। চলক ঘোষণার ক্ষেত্রে অটো, স্ট্যাটিক, রেজিস্টার ইত্যাদি দ্বারা হয় লোকালের ক্ষেত্রে, আর গ্লোবালের ক্ষেত্রে এক্সটার্ন ইত্যাদি ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা পার্থক্যটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব এবং মুখস্থ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলকের কিছু প্রকারভেদ আরো আছে এখানে দেখবো। আমরা কার্যকারিতার উপর ভিত্তি করে চলক চার ধরনের, একটু আগে দুই ধরনের দেখেছি। কার্যকারিতার উপর ভিত্তি করে চার ধরনের মুখস্থ করব: অটোমেটিক, এক্সটার্নাল, স্ট্যাটিক এবং রেজিস্টার। হ্যাঁ, সে প্রোগ্রামে সব লোকাল ভেরিয়েবল অটোমেটিক চলক হিসেবে কাজ করে। ফাংশনে লোকাল ভেরিয়েবলের নির্বাহ শেষে মেমরি খালি করে দেয়, এতে অটো ব্যবহার করা হয়। অটো কখন আমরা ব্যবহার? অটো ইন্ট এক্স ওয়াই, ইন্টিজার। এক্সটার্নাল, ইহা একটি গ্লোবাল ভেরিয়েবল যার মান কোনো ফাংশন বা মডিউলের মাধ্যমে পরিবর্তন করা যায়। যে ফাংশনে তা পরিবর্তিত হয় সেখানে এক্সটার্ন হিসেবে ঘোষণা করা হয়, যেমন এক্সটার্ন ইন্ট এক্স। স্ট্যাটিক স্থির, কোনো ফাংশনে স্ট্যাটিক ঘোষণাকৃত ভেরিয়েবলে তার সর্বশেষ মান ব্যবহার করা হয়। এই ধরনের চলক ঘোষণা করতে স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করা হয়, যেমন স্ট্যাটিক ইন্ট এক্স। রেজিস্টার, এ ধরনের এসব চলকের মান মেমোরিতে না রেখে দ্রুতগতির রেজিস্টারে রাখা হয়, ফলে ডাটা প্রসেস সহজ ও দ্রুত হয়। এই ধরনের চলক ঘোষণা করতে রেজিস্টার কিওয়ার্ড ব্যবহৃত হয়। তারপরে আমরা দেখে নেব সি প্রোগ্রামের চলক কিভাবে ঘোষণা করতে হয়। ডিক্লারেশন, সি প্রোগ্রামের চলকের ডিক্লারেশন। ঠিক আছে, ঘোষণার নিয়ম। এখানে একটি কথা আমাদের মুখস্থ করতে হবে যে সি ভাষায় যে কোনো চলক বা ভেরিয়েবল ব্যবহারের পূর্বে তা অবশ্যই ঘোষণা করতে হয়। ভেরিয়েবল ডিক্লারেশন অর্থ কম্পাইলারকে জানানো যে সংশ্লিষ্ট চলক কি ধরনের ডেটা নিয়ে কাজ করবে। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করবে। চলক ঘোষণার স্ট্রাকচার: ডেটা টাইপ, ভেরিয়েবল নেম। এখানে ডেটা টাইপ হচ্ছে চলকের প্রকৃতি, কোন ধরনের ডেটা নিয়ে আমি কাজ করব, পূর্ণসংখ্যা, ভগ্নাংশ, এরকম কিছু। আর ভেরিয়েবল নেম, নাম ব্যবহার করব আমরা, চলকের নাম। ঠিক আছে, সি ভাষায় পূর্ণমানের জন্য ইন্ট, ভগ্নাংশের জন্য ফ্লোট, বাক্য সংক্রান্ত হলে স্ট্রিং নামে ডেটা টাইপ ঘোষণা করা হয়। কথাগুলি আমরা গত ক্লাসে পড়েছিলাম। ঠিক আছে, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। তারপরে আমরা দেখছি সি প্রোগ্রামে ধ্রুবক চলকের পর আমরা ধ্রুবক, স্থির। বলছি কি, সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যা কোনো সময় পরিবর্তন হয় না, স্থির থাকে। প্রোগ্রামে উল্লেখ দিলে তার মান পুরো প্রোগ্রাম একই থাকে। এসব মানকে ধ্রুবক বলে। তাহলে এটা আমাদের কয়ের জন্য মুখস্থ করতে হবে তোমাদের। ঠিক আছে, মুখস্থ করতে হবে। ধ্রুবক চার ধরনের: ইন্টিজার কনস্ট্যান্ট, ফ্লোট কনস্ট্যান্ট, তারপরে ক্যারেক্টার কনস্ট্যান্ট, টেক্সট কনস্ট্যান্ট। হ্যাঁ, ইহা পূর্ণ সংখ্যার মান নিয়ে গঠিত, যেমন 10, 2 পূর্ণ সংখ্যা।
রুট কনস্ট্যান্ট ভগ্নাংশ মান নিয়ে গঠিত, যেমন 3.14, এটা পাই এর মান, ঠিক আছে। 2.5 ক্যারেক্টার যেমন CF, এগুলো সেলসিয়াস ফারেনহাইট নির্দিষ্ট, ঠিক আছে। তারপর টেক্সট কনস্ট্যান্ট যেমন সংখ্যা অক্ষর সহ বিভিন্ন মান নিয়ে বাক্য হতে পারে, যেমন প্রাইম নাম্বার। এই কথাগুলি তোমাদের বারবার পড়তে হবে, কারণ এমসিকিউতে এগুলি আমাদের কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সি প্রোগ্রামের চলক নামকরণের নিয়মাবলী আমরা এখন দেখব ইনশাআল্লাহ। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ এখানে চলক নামকরণে কেবল এ থেকে জেড এবং 0 থেকে 9 এবং আন্ডারস্কোর ব্যবহার করা হয়। এই তিনটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে। এ থেকে জেড, 0 থেকে 9 আন্ডারস্কোর ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো এমসিকিউতে কাজে লাগবে। 2 বলছে কি, চলকের নামে প্রথম টি অবশ্যই অক্ষর হতে হবে, পরবর্তী অক্ষরগুলো বর্ণ ও সংখ্যার মিশ্রণ থাকতে পারে, কোনো সমস্যা নেই। চলকের নামে সর্বোচ্চ 31টি অক্ষর হতে হবে, কোনো শব্দ যখন লেখা হবে তখন 31টি অক্ষরের বেশি লেখা যাবে না। চলকের নামের মধ্যে কোনো ফাঁকা বা স্পেস রাখা যাবে না, কোনো, যেমন আমি লিখলাম রোল নং, এরকম লেখা যাবে না, ঠিক আছে। এরকম লেখা যাবে না, পাশাপাশি লিখতে হবে, অথবা আন্ডারস্কোর দিয়ে লেখা যাবে। চলকের নামে আন্ডারস্কোর ব্যতীত কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, এই চিহ্নগুলি ব্যবহার করা যাবে না। চলকের নাম হিসাবে কোনো সংরক্ষিত শব্দ বা কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, যে 32টা কিওয়ার্ড আমরা দেখে আসছি অতীতে। ডিজিট দিয়ে কোনো চলক নাম শুরু করা যাবে না 0 থেকে 9 দ্বারা। তারপর বলছে সর্বশেষ, চলকের নাম হিসাবে বড় বা ছোট অক্ষরের হাতের অক্ষর ব্যবহার করা যাবে, তবে বড় হাতের লেখা চলক নাম পড়ে ছোট হাতে লিখে ব্যবহার করা যায় না, ঠিক আছে। এই কথাগুলি তোমাদের একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য কিংবা ক্ষয়ের জন্য। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, কনস্ট্যান্ট ক্যারেক্টার, এখানে যে কথাটা বলা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা লক্ষ্য করবে। সি ভাষায় ব্যাকস্ল্যাশ এর সাথে কিছু বিশেষ ক্যারেক্টার লিখে কিবোর্ডের প্রায় সব ক্যারেক্টার সরাসরি প্রদর্শন করা যায়, যাদেরকে ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্ট ক্যারেক্টার বলে। এটা একটা কয়ের প্রশ্ন আমরা লিখে রাখি এখানে, জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে। যেমন স্ল্যাশ এন দ্বারা পরবর্তী লাইন, নেক্সট লাইন প্রদর্শন করে, এগুলি এমসিকিউতে কাজে লাগবে। স্ল্যাশ আর দ্বারা পরবর্তী লাইনের একই কলাম প্রদর্শন করে, টি দ্বারা পরবর্তী এক ট্যাব দূরত্বে প্রদর্শন করে, এ দ্বারা সতর্ক সংকেত অ্যালার্ম দান করে, ইত্যাদি। এগুলি আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। এগুলি এমসিকিউতে আমাদের বেশি করে কাজে লাগবে। তারপর সি প্রোগ্রাম অপারেটর কতটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। সি প্রোগ্রামে যেসব চিহ্ন ব্যবহার করে সি ভাষায় বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক নির্দেশ দেওয়া হয় তাকে অপারেটর বলে। জ্ঞানমূলকের প্রশ্নের উত্তর এটা একটা, যেমন i = i+5 এক্সপ্রেশন, এই লাইনটাকে আমরা একটা এক্সপ্রেশন বলবো। আই হলো অপারেন্ট, এই আইটা হলো অপারেন্ট, ঠিক আছে। আর এই যে ইকুয়াল এটা এবং প্লাস, এই দুইটা হলো অপারেটর, আর 5টা হলো ধ্রুবক। তো এইভাবে ব্যাখ্যা করে আমাদেরকে শিখতে হবে ক্ষয়ের আনসারের জন্য। অপারেন্ট সংখ্যা বিবেচনায় অপারেটর প্রধানত 2 প্রকার, আরো প্রকারভেদ আছে, সেটা আমরা দেখবো কামিং। ইউনারি অপারেটর এবং বাইনারি অপারেটর। তো আমরা এই দুইটার ব্যাখ্যায় আপাতত জানি, পরে ডিটেইলস জানবো। ইউনারি অপারেটর, তোমরা লক্ষ্য করো, যেসব অপারেটর শুধু একটি অপারেন্ড নিয়ে কাজ করে তাকে ইউনারি অপারেটর বলে। যেমন এখানে লজিক্যাল নট, এই চিহ্নটাকে লজিক্যাল নট বলে, ঠিক আছে। অপারেন্ডের লজিক্যাল নট মান বোঝায়, উদাহরণ এটা নট এ। বিট ওয়াইজ পূরক বা নট, অপারেন্ডের বিট ওয়াইজ নট মান বোঝায়। প্লাস ইউনারি প্লাস কোন অপারেন্ডের ধনাত্মক মান বোঝায়। মাইনাস ইউনারি মাইনাস কোন অপারেন্ডের ঋণাত্মক মান বোঝায়। প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর 1 বৃদ্ধি করে, মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট অপারেটর 1 হ্রাস করে। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে আমাদের। তোমরা এখানে দেখো, এই যে এই চিহ্নটা এখানে, এটা আমরা নট এ, তারপরে বিট ওয়াইজ পূরক বা নট এ এটা পড়বো আমরা। তারপর ইউনারি প্লাস ইউনারি মাইনাস, একটি প্লাস একটি মাইনাস, দুটি প্লাস ইনক্রিমেন্ট দুটি মাইনাস ডিক্রিমেন্ট প্লাস আগে পরে হতে পারে, তাদের ব্যাখ্যা আমরা সামনে দেখব। তারপরে যে কথাটা আসছে পোস্টফিক্স নোটেশন এবং প্রিফিক্স নোটেশন, খেয়াল করো। সি ভাষায় চলকের ডান পাশে বা পরে কোন অপারেটর যুক্ত হলে তাকে পোস্টফিক্স নোটেশন, বাম পাশে বা পূর্বে কোন অপারেটর যুক্ত হলে তাকে প্রিফিক্স নোটেশন বলে।
যেমন এখানে আই প্লাস প্লাস, এটা পোস্টফিক্স, আর প্রি মানে পূর্বে, প্লাস প্লাস আই প্রিফিক্স। এটা এমসিকিউতে আসে এবং হতে আসে, এসেছে অলরেডি। এখানকার পার্থক্য, আই প্লাস প্লাস হলো পোস্টফিক্স নোটেশন, প্লাস প্লাস আই হলো প্রিফিক্স নোটেশন। কম্পাইলার আই চলকের পুরাতন মান ব্যবহার করে ইনক্রিমেন্ট অপারেটর দ্বারা মান বৃদ্ধি করে, আর এখানে ইনক্রিমেন্ট অপারেটর দ্বারা মান বৃদ্ধি করে আই চলকের নতুন মান ব্যবহার করে। ঠিক আছে, এক্সাম্পল, আই এর মান 5, তাহলে আই প্লাস প্লাস এখানে কি হবে, এর ফলাফল হবে 5, পরে বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর এখানে আই এর মান 5, আগে বৃদ্ধি পাবে 1 প্লাস 5, 6 হবে। এর ব্যবহার অপেক্ষিত বেশি হয় এটা, পরের বৃদ্ধিটা, আর এটা কম হয়। এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। বাইনারি অপারেটর, লক্ষ্য করো যেসব অপারেটর দুইটি অপারেন্ড নিয়ে কাজ করে তাদেরকে বাইনারি অপারেটর বলে। বাই 2, কম্পিউটার একাধিক অপারেন্ড নিয়ে কাজ করলেও অপারেশন প্রক্রিয়ার সময় প্রতিবারে দুইটি অপারেন্ড নিয়ে কাজ করে। কাজের উপর ভিত্তি করে বাইনারি অপারেটর মোট 6 ধরনের। ঠিক আছে, কথাটা মনে রাখতে হবে। আমরা প্রথমত 2 ধরনের দেখেছিলাম, গাণিতিক, এই যে ভাগ, গুণ, ভাগশেষ, হ্যাঁ, যোগ বিয়োগ, এগুলি গাণিতিক অপারেটর মনে রাখতে হবে। যুক্তিগত, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট আছে। তারপর সম্পর্কযুক্ত, লেস দেন, গ্রেটার দেন, ছোট, সমান অর্থাৎ ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, গ্রেটার দেন, ইকুয়াল টু, দুইটা সমান এখানে, নট ইকুয়াল, এটাকে আমরা নট ইকুয়াল বলি, এটাকে আমরা নট ইকুয়াল বলি। অসমান, বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্স অর, বিটওয়াইজ লেফট শিফট, বাম দিকে, ডান দিকে রাইট শিফট, এগুলো মনে রাখতে হবে। অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস ইকুয়াল যোগ ও অ্যাসাইন, মাইনাস ইকুয়াল বিয়োগ ও অ্যাসাইন, স্টার ইকুয়াল গুণ ও অ্যাসাইন, ভাগ ইকুয়াল ভাগ ও অ্যাসাইন। তারপর এটাকে আমরা পার্সেন্টেজ, ভাগশেষ, মডুলাস বলে থাকি, অ্যাসাইন। এই কথাগুলি মনে রাখতে হবে আমাদের। তারপর এখানে প্রশ্নবোধক চিহ্ন যখন আমরা দেখবো তখন সেটাকে বলবো শর্ত আরোপ করা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলি খুব ভালো করে তোমাদেরকে স্টাডি করতে হবে। এমসিকিউ বহু প্রশ্ন এখান থেকে থাকে। এক্সপ্রেশন, সি প্রোগ্রামের এক্সপ্রেশন, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। দেখো, অপারেট এবং অপারেটরের সমন্বিত উপস্থাপনাই হলো এক্সপ্রেশন। আমরা একটু আগে একটা আলোচনা দেখেছিলাম অপারেটর, অপারেন্ট, এই দুইটা বিষয়। সি ভাষায় কোনো অপারেটরের সাথে অপারেন্ট ব্যবহার করলে এক্সপ্রেশন তৈরি করা হয়, আর তার শেষে আমরা একটা সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট ঘোষণা করে থাকি। এক্সপ্রেশনে ধ্রুবক থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন a প্লাস বি ইন্টু সি একটি এক্সপ্রেশন, এখানে প্লাস মাইনাস, প্যারেনথেসিস, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট যেটা আমরা বলি, গুণ, ভাগ ইত্যাদি অপারেটর, এবং এবিসি এগুলি হচ্ছে অপারেন্ট। তাহলে অপারেটর বলতে আমরা কি বুঝি, এই যে এটা যোগ, তারপরে ফার্স্ট ক্লোজ ব্র্যাকেট, স্টার, এগুলি হচ্ছে অপারেটর, আর এবিসিটা হচ্ছে অপারেন্ট। একটা সমীকরণ দেখলে আমাদের আরো জিনিসটা ক্লিয়ার হবে। y ইকুয়াল 8x কিউব প্লাস 3x কিউব এর এক্সপ্রেশন, অর্থাৎ এখানে 8 ঠিক আছে, খেয়াল করো তোমরা, 8 ঠিক আছে, 8 এর পাশে যে x আছে এটা গুণ, আর 8x পাওয়ার 3, তিনটা x এখানে, পাওয়ার 3, পাওয়ার x3 প্লাস 3x প্লাস এই যে 3 ইন্টু, তারপরে x পাওয়ার 3, এই যে x পাওয়ার 3, এটাকে আমরা কি বলবো, x পাওয়ার 3, পাওয়ার x3। পরীক্ষায় আমাদের কি করে এই সমীকরণটা দিয়ে দেয়, এটা সঠিক এক্সপ্রেশন কোনটা ফাইন্ডিং করতে বলা হয়। এখানে আরেকটা এক্সপ্রেশন 64/4 ইন্টু 2 ইন্টু 2, এর মান হবে 64 ভাগ, ঠিক আছে, তারপরে 4 ইন্টু 2 ইন্টু 2, এটা ঠিক আছে। এখানে তোমরা একটু খেয়াল করবে, এই যে 4 2 8, এই 8 হলো এটা, আর 2 হলো এটা, আর 64 যা আছে তাই আছে। এখানে 64 যেমন 8 2 16, 64কে 16 দ্বারা ভাগ করা হয়েছে, অর্থাৎ এই দুইটা গুণ করে এখানে আসছে, তাহলে ফলাফল হলো 4। এরকম এমসিকিউ থাকবে, এই এক্সপ্রেশনটা দেওয়া থাকবে, সঠিক উত্তরটা কোনটা আমাদেরকে বের করতে হবে। আরেকটা এক্সপ্রেশন দেখো, 3 ইন্টু 3 ইন্টু 3/3 - 2, তাহলে এখানে আমরা কি বলবো, 3টা 3, 3 3 9, 3 9 27,
আর 3 থেকে 2 বাদ দিলে ঠিক আছে 1 থাকে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে 27/3 - 2, তাহলে 27কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত আসে? 3 9, আর 9 থেকে 2 বাদ দিলে কত আসে? 7। এইভাবে আমাদেরকে সঠিক উত্তরটা বের করতে হবে। ঠিক আছে, এগুলো ভালো করে তোমাদেরকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার, স্পেসিফিকেশন, খেয়াল করো তোমরা, ফরম্যাট স্পেসিফিকেশন বা স্পেসিফায়ারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রোগ্রামের ক্ষেত্রে। এখানে ফরম্যাট স্পেসিফায়ার হলো একটি কন্ট্রোল স্ট্রিং যা নির্দেশ করে কোনো টাইপের ডেটা গৃহীত হয় বা প্রদর্শিত হয়। এখানে %d এটা ইন্টিজার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, f ভগ্নাংশের মান গ্রহণ করে, %c সিঙ্গেল ক্যারেক্টার, s স্ট্রিং, হ্যাঁ, তারপরে লং d % দ্বারা দীর্ঘ ডেসিমেল পূর্ণ সংখ্যা প্রকাশ করে। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, বারবার পড়ে মুখস্থ করে ফেলতে হবে, একদিনে হবে না। তারপর আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব, যেমন এখানে প্রশ্নগুলি ফরম্যাট স্পেসিফায়ার কি একটি জ্ঞানমূলক প্রশ্ন, বাইনারি অপারেটর কি, ইউনারি অপারেটর কি, চলক কি, ধ্রুবক কি, এই সবগুলি আমাদের আলোচনায় ছিল। এই সবগুলি আমাদের আলোচনায় ছিল, আমরা মুখস্থ করে লেখার চেষ্টা করব। প্রয়োগমূলক কিছু প্রশ্ন আমরা দেখব এখানে, যেমন সি ভাষায় প্রোগ্রামের গঠন ব্যাখ্যা করো, তারপর সি ভাষায় চলক নামকরণের নিয়মাবলী আমরা একটু আগে দেখেছি, সি ভাষায় ইউনারি অপারেটর সমূহ, এটা আমাদের আলোচনা ছিল, সি ভাষায় বাইনারি অপারেটর সমূহ, সি ভাষায় লোকাল ভেরিয়েবল ও গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য, এই সবগুলি কথা আমাদের আলোচনা ছিল। আমরা চেষ্টা করব শতভাগ এগুলি মুখস্থ করে বা লিখে বুঝে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, কিছু এমসিকিউ প্রশ্ন আমরা প্র্যাকটিস করি, চলো। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, চলকের নামে কোন ক্যারেক্টার ব্যবহার করা যাবে, চলকের নাম নিয়ে বলছে এখানে, অর্থাৎ যেমন কমা ব্যবহার করা যাবে না, কোলন সিনগুলো আমরা জানি যে এটা ব্যবহার করা যাবে, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, সঠিক উত্তর। তারপরে কোনটিকে ফাংশনের পূর্ণ নাম ও কোড সহ পুরো অংশটি বোঝায়, সম্পূর্ণ লাইনটাকে, অর্থাৎ পূর্ণ নাম কোড সহ পুরো অংশটিকে বোঝায়। অপারেটর তো নির্দিষ্ট একটা চিহ্ন, ফাংশন একটা ওয়ার্ড, ইন্টিজার পূর্ণ সংখ্যা আমরা জানি, স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্টের মধ্যে সবগুলি কথা থাকে আমাদের। ঠিক আছে, কোনটি হেডার ফাইল, হেড ফাইল, এখানে .h সবগুলি আছে, বাট কন ইনকমপ্লিট। stdio-টা আমাদের জানা মতে সঠিক, stdio.h স্ট্যান্ডার্ড আইও। ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত ডেসিমেল ভেরিয়েবল সমূহ কি বলে, সেন্ড করার জন্য যে ভেরিয়েবল গুলি, ঠিক আছে, ফাংশন প্যারামিটার, রিটার্ন প্যারামিটার, ফাংশন এবং ফাংশন নির্বাহ, রিটার্ন প্যারামিটার। তো আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করবে। পোস্টফিক্স নোটেশন ও প্রিফিক্স নোটেশনের মধ্যে উদাহরণ সহ পার্থক্য লিখো, এটা আমাদের আলোচনা ছিল। তোমরা সুন্দর করে কাজটা করে আমাকে হোয়াটসঅ্যাপে সাবমিট করে দিবে, যাতে আমি তোমাদের কাজটা দেখতে পারি। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করবে, চর্চা করবে। এই বলে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।